PRC Foundation. How are you? আশা করি সবাই ভালো আছেন। Our today's topic, history of English literature. আজকে আমরা history of English literature রেনেসান্স পিরিয়ডটা নিয়ে আলোচনা করব। আসলে ভিডিও বা লেকচার দেওয়ার ক্ষেত্রে আমরা একটু সিরিয়ালটা মেনটেন করছি না। যেমন অ্যাংলো সেকশন, মিডল ইংলিশ পিরিয়ড, এই দুইটা আলোচনা না করে কেন রেনেসান্সে আসছি। আসলে রেনেসান্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা থেকে আমরা এই প্রিভিয়াস এবং আফটার অর্থাৎ আগে পরের যে এজগুলো আছে সেখানে আমরা কিন্তু ভালো কনসেপশন পাবো। তো রেনেসান্স পিরিয়ড, রেনেসান্স কি? রেনেসান্স হচ্ছে রিবার্থ অর রিভাইভাল, অর্থাৎ রেনেসান্সের অর্থ হচ্ছে পুনর্জাগরণ বা পুনর্জন্ম। তো কোশ্চেনটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ রিবার্থ অর রিভাইভাল। তো রেনেসান্স হচ্ছে, রেনেসান্স মিন্স রিবার্থ অর রিভাইভাল অফ ইন্টেলেকচুয়ালিটি, মানুষের বুদ্ধির হচ্ছে রিবার্থ, সেটা হচ্ছে রেনেসান্স। তো রেনেসান্স আসলে কেন রেনেসান্স সংগঠিত হলো বা কিভাবে আসলো, এটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে ক্রুসেডাররা যখন ইংল্যান্ডকে আক্রমণ করলো, ক্রুসেড হচ্ছে একটা ধর্মযুদ্ধ, এটা তুর্কিদেরকে বোঝানো হয়ে থাকে। ক্রুসেডাররা যখন ইংল্যান্ডকে আক্রমণ করলো, তারা ইংল্যান্ডকে আক্রমণ করে ইংল্যান্ডকে বিজয় করার পরে বা বিজয় লাভ করার পরে ইংল্যান্ডের যে বুদ্ধিজীবী শ্রেণী ছিল, সেই বুদ্ধিজীবী শ্রেণী, শিক্ষিত মানুষ, তারা কি করেছে? তাদেরকে নির্বাসন দিয়েছে, ইউরোপের বিভিন্ন দিকে নির্বাসন দিয়েছে। আর সেই সময়তে কি যে রেনেসান্স শুরু হয়ে গিয়েছিল, ইটালিতে রেনেসান্স শুরু হয়ে গিয়েছিল। সর্বপ্রথম ইটালিতে রেনেসান্স শুরু হয় হচ্ছে 1452 সালে। 1452 সালে ইটালিতে রেনেসান্স শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ইউরোপিয়ান রেনেসান্স। বাট ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আমরা ইউরোপিয়ান রেনেসান্সের ইনফ্লুয়েন্সটাও দেখতে পাই, এবং ইংলিশ রেনেসান্স কখন থেকে এর প্রভাবটা বিস্তার করে সেটাও কিন্তু আমরা দেখতে পাই। হিস্ট্রিয়ানস, ঐতিহাসিক যারা আছেন বা ক্রিটিক যারা আছেন, তারা বলছে যে রেনেসান্সটা শুরু হয়েছে 1500 সালে এবং সেটা শেষ হয়েছে 1660 সালে গিয়ে। তাহলে 1500 সালে অর্থাৎ ইটালিতে রেনেসান্স বা রেনেসাঁ শুরু হওয়ার 48 বছর পরে ইংল্যান্ডে রেনেসাঁর প্রভাব বিস্তার করে। তো রেনেসান্স বা এই পিরিয়ডে আমরা যেটা দেখতে পাই যে 1500 থেকে 1558 সাল পর্যন্ত, এই যে 58 বছর, এই যুগটাকে ক্রিটিকরা বলছে দ্য ডন অফ রেনেসান্স, DAWN, ডন মিন্স উষালক, অর্থাৎ পুনর্জাগরণের এটাকে উষালগ্ন বলা হয়েছে। এরপরে এখানে যে তার পরবর্তী যে এজটা আসে সেই এজটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। রেনেসান্সকে আসলে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। এলিজাবেথান থেকে রেনেসান্স, ইংলিশ রেনেসান্স বা ইম্প্যাক্ট অফ রেনেসান্স ইন ইংলিশ লিটারেচার। কমপ্লিটলি যে রেনেসান্সের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু 1558 সাল থেকে দেওয়া হয়। এলিজাবেথান পিরিয়ড 1558 সাল থেকে 1558 to 1603, 1558 থেকে 1603 সাল পর্যন্ত এটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড আর এস। এবার দ্বিতীয় নাম্বার বা 3 নাম্বারও বলতে পারি আমরা, 1603 থেকে 1625 সাল পর্যন্ত এই টাইমটাকে বলা হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড বা জ্যাকোবিয়ান এজ। 1625 থেকে শুরু করে 1649 সাল পর্যন্ত এটাকে বলা হয় ক্যারোলিন এজ বা ক্যারোলিন পিরিয়ড। 1649 থেকে 1660 সাল পর্যন্ত এটাকে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড। তো এইভাবে যুগটাকে ভাগ করা হয়েছে। যেমাত্র রেনেসান্স শুরু হয়ে গেল ইউরোপে, সেই মাত্র ধর্ম নিয়ে যে কোন্দল ছিল সেটা আরো তীব্র শুরু হয়ে গেল। যেমন ইংরেজি খ্রিস্টান ধর্মটা মূলত 2 ভাগে বিভক্ত। কিভাবে 2 ভাগে বিভক্ত হয়েছে? ক্যাথলিক্স এন্ড প্রটেস্ট্যান্টস। ক্যাথলিক্সরা ছিল হচ্ছে এটা যেটা প্রটেস্ট্যান্টদের মতে ক্যাথলিকটা হচ্ছে মন গড়া, তারা ফতুয়াবাজ ছিল। ফতুয়াবাজ বলতে ধর্মটাকে তারা তাদের নিজের সুবিধার্থে এক্সপ্লেন করত। তো প্রটেস্ট্যান্ট বা রিফর্মেশন মুভমেন্ট, এই টার্মটা কিন্তু রেনেসান্সের সংগঠিত হয়েছে। যখন ধর্মটা প্যাপাল অথরিটি তীব্রতা অর্জন করে বা তীব্র হয়ে গিয়েছিল, তখন 1517 সালে জার্মানিতে মার্টিন লুথার
প্রিস্ট বা ক্লার্জিম্যান মার্টিন লুথার সে কিন্তু রিফরমেশন মুভমেন্টের ডিক্লেয়ার দেয়। এই ডিক্লেয়ারের মাধ্যমে এই খ্রিস্টানিটি দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট আর একটা হচ্ছে ক্যাথলিক্স। অর্থাৎ ক্যাথলিক্সদের বিরুদ্ধে প্রোটেস্ট্যান্টরা, রিফর্মিস্ট বলতে প্রোটেস্ট্যান্টদেরকে বোঝানো হয়ে থাকে। তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে গেল খ্রিস্টানিটি, ক্যাথলিক্স আর প্রোটেস্ট্যান্ট। তো ক্যাথলিক্সরা কি চায়? ক্যাথলিক্সদের চাওয়া হচ্ছে প্রোটেস্ট্যান্টের মতে ধর্মটা সুবিধার্থে ব্যাখ্যা দেওয়া, আর প্রোটেস্ট্যান্টরা বলছে যে না, এটা চলবে না। প্রোটেস্ট্যান্ট বা রিফরমেশন মুভমেন্টের পাঁচটা মোটো ছিল, যেগুলো আমরা পরবর্তী লেকচারে বিস্তারিত করে আলোচনা করব। রিফরমেশন মুভমেন্টের উপরে আমাদের দুইটা লেকচার থাকবে, দুইটা পার্টে বিভক্ত থাকবে, সেখানে আমরা এটা বিস্তারিত করে ডিসকাস করব। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রেনেসান্সের যে ফিচার্স, এই ফিচার্সগুলো কি ছিল, এই রেনেসান্সের যে বৈশিষ্ট্য, রেনেসান্স পিরিয়ডের যে ওভারঅল বৈশিষ্ট্য, 160 বছর এই দীর্ঘ সময় ইংল্যান্ডের মানুষের মন মানসিকতাটা কেমন ছিল, সেই বৈশিষ্ট্যটা, সেই ফিচার্সটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো ফার্স্ট অফ অল এটা যেটা দেখা গেছে হিউম্যানিজম। হিউম্যানিজম এটা ছিল ফার্স্ট ফিচার। হিউম্যানিজমটা কি? হিউম্যানিজম হচ্ছে মানবতাবাদ। মানবতাবাদ বলতে কি? মানুষ মানুষের জন্য কাজ করবে। মানুষ যদি মানুষের জন্য না হয়, মানুষের প্রতি, সমাজের প্রতি যদি আকর্ষণ না থাকে, তাহলে সেই সমাজ ব্যবস্থাটা আস্তে আস্তে কিসের দিকে যায়? বিলীনের দিকে চলে যায় বা বিলীন হয়ে যায়। এই জন্য রেনেসান্সের ফার্স্ট ফিচার্স যেটা ছিল, দ্য ফার্স্ট ফিচার্স অফ রেনেসান্স, হিউম্যানিজম, মানবতাবাদ। দ্বিতীয় নাম্বার হিউম্যানিজমের পরে রেনেসান্স পিরিয়ডে আমরা এসে যে ফিচারটা পাই সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার। মানুষ ছিল হচ্ছে দুঃসাহসিক অভিযান করতে খুব ভালোবাসতো। দেখেন ইটালিয়ান, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইটালিতে রেনেসান্সের পরেই কিন্তু ক্রিস্টোফার কলম্বাসের মতো সি ডিসকভারার এই ব্যক্তির উদ্ভব ঘটে, এবং সে পৃথিবীতে বিভিন্ন জায়গায় দ্বীপ আবিষ্কার করছিল, দেশ আবিষ্কার করছিল। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। সি ভয়েস, সামুদ্রিক ভ্রমণের মাধ্যমে সে বিভিন্ন দেশ আবিষ্কার করছে। এর ফলশ্রুতিতে সে 1492 সালে আজকে আমরা যে দেশটাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হিসাবে জানি, সে দেশটা কিন্তু তিনি আবিষ্কার করেছেন। এই দেশটা তাহলে অ্যাডভেঞ্চারাস লাইফ ছিল রেনেসান্স পিরিয়ডে মানুষের, এবং 160 বছরই এই অ্যাডভেঞ্চারাস লাইফটা বিরাজমান ছিল। তাহলে ফার্স্ট ফিচার হচ্ছে হিউম্যানিজম, সেকেন্ড হচ্ছে অ্যাডভেঞ্চার। এবার যদি আমরা 3 নম্বর বিষয়ে আসি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে এক্সেসিভ ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক। মানে মানুষের প্রচন্ড পরিমাণে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়ে গিয়েছিল। মানে পৃথিবীতে ধন সম্পদ অর্জন, এই বিষয়গুলোর উপরে মানুষ খুব খুব বেশি আকৃষ্ট হয়ে গিয়েছিল রেনেসান্স পিরিয়ডে ইংল্যান্ডের লোকজন। তাহলে 3 নম্বর পয়েন্টটা কি আসছে? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এক্সেসিভ ম্যাটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউস আর আউটলুকিংস, এটা চলে এসেছিল। এই বিষয়টা কারণে ইংল্যান্ড, এই রেনেসান্সের ফলে ইংল্যান্ড কিন্তু ইম্পেরিয়ালিজম সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এই অ্যাডভেঞ্চার, এই এক্সেসিভ ম্যাটেরিয়ালিস্টিক ভিউ, পয়েন্ট অফ ভিউ, এটা কিন্তু একটা পয়েন্ট দেখা যাবে যে রেনেসান্সের ফলে কিন্তু প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, এটা তীব্র আকারে সৃষ্টি হয়েছিল। ইংলিশ লিটারেচারকে আমরা যদি দেখি, একজন সাহিত্যিক নেই যেখানে সে তার দেশপ্রেমকে ফুটিয়ে তুলে, স্পেশালি রেনেসান্সের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে দেশপ্রেমটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে ব্যাপার। এটা এই প্যাট্রিয়টিজমের একটা দৃষ্টান্ত দিই। আমরা যদি আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিদের সাথে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ছবিগুলো হচ্ছে, যে ফিল্মগুলো হচ্ছে, এর ম্যাক্সিমাম হচ্ছে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, শুধুমাত্র যে শুধু দর্শক আসবে, দেশের প্রকৃত অবস্থাটা তুলে ধরার বিষয়টা কম। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি যদি একটা কমেডিও দেখেন, বিশেষ করে ওই যে সাউথের ফিল্ম বা বলিউডের ফিল্ম, সেখানে দেখবেন যে তাদের দেশত্ববোধের একটা টোন আছে, তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো এই যে একটা ডিফারেন্স, একটা টোন, তো ইংলিশ লিটারেচারে রেনেসান্সের ফলে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, আপনি তখনই বা একজন মানুষ তখনই তার নিজের দেশের প্রতি বেশি মায়া মমতা নিয়ে আসতে পারে যখন তার দেশ থেকে তাকে নির্বাসিত করা হয়। যেমন ছাত্র জীবনে আমরা বাড়ির বাইরে থাকি, বাসায় থাকতে পারি না, মেসে, হোস্টেলে, হলে থাকি, তখন আমরা কিন্তু বাড়ির প্রতি যে আকাঙ্ক্ষা, যে ভালোবাসা, সেটা আমাদের মধ্যে
প্রস্ফুটিত হয়। তো ক্রুসেডাররা যখন ইউরোপিয়ান স্কলারদেরকে মানে নির্বাসিত করেছিল, এক্সাইল করেছিল, তখন তাদের মধ্যে প্যাট্রিয়টিজম ফুটে উঠেছিল এবং এই ইউনিটি তৈরি করার জন্য তারা ম্যান পাওয়ার তৈরির উদ্দেশ্যে ব্যাপক ভূমিকা রেখেছিল। তো প্যাট্রিয়টিজম এটা আরেকটা ফিচার ছিল রেনেসান্সের। এই মোটামুটি কয়েকটা ফিচার্স: হিউম্যানিজম, অ্যাডভেঞ্চার, এক্সেসিভ ম্যাটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউস, প্যাট্রিয়টিজম। এবং রেনেসান্স সাহিত্যের মধ্যে আমরা নেচারটাকেও দেখতে পাই। তো আমরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এই রেনেসান্সের যে সাব ডিভিশন গুলো আছে সেই যুগগুলো নিয়ে এবং রিফর্মেশন মুভমেন্টের সবগুলোর উপরে ধারাবাহিকভাবে লেকচার দিব এবং কনসেপশন ক্লিয়ার করতে থাকবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ, হ্যাভ এ গুড ডেজ।